মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি, কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে। সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিম বাংলার এমনই এক প্রতিষ্ঠান, যেখানে মঙ্গলের এমন কোন জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির কাছে আমরা এক বাক্যে জেনে নিতে পারি তার নিজের মঙ্গল বাজারে। তিনি জ্যোতিষ, বাস্তু এবং ফেংশুই জগতের আর সত্য সঞ্জয় অনুষ্ঠানের সুপারস্টার সঞ্জয় কাপুর। शेरों वाली
জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা। तो जब दो लाइन इस भजन में ऐसे थे कि मेरे भी दिल को छू गए। एक तो गाऊं गीत मैं तेरे, और एक मेरे दिल को तूने चुराया। ये दोनों মানে গা হাত পায়ে কাঁটা উঠে যায়। মানে এই যখন এই লাইনটা আমি গেয়েছি, ऐसा मेरा अनुभव है, এটাই আমার হয়তো ধারণা যে মার গীত ভজন করে জীবন কেটে গেল। কেটে গেল মানে অনেকটাই এগিয়ে অনেকটাই কেটে গেল। হয়তো এটাই মায়ের ইচ্ছে। আমি বললাম না, আমার ছোটবেলা থেকে আর গান করার একটা শখ এখনো আছে। আপনারা বুঝতেই পারেন, সঞ্জয় দায়ের ভাঙা গলা হতে পারে, কিন্তু মাতাজি আমাকে সেই সুযোগ দিল আপনাদের সামনে ভজন করা। দেখুন কত বড় কথা এটা। আর কত যে হাজার হাজার মানুষ এসে বলেছে, আমাকে ফোন নিয়ে দেখায় যে দাদা আপনার দেখুন ভজনটা আমরা রেকর্ড করেছি। आश्चर्य। बोला भैया मैं गायक नहीं हूं, जस्ट माँ के गीत गाने में अच्छा लगता है, बस और कुछ नहीं। तो সুরের ওপরে লিখে কিছু ভালো শব্দ আর নিজের নামটাও ঢুকিয়ে দিই আমি। কারণ আমি বলেছিলাম না আপনাদেরকে যে একজন কলকাতাতেই একটা ভদ্রলোক আছেন, উনি মাতাজির ভজন লেখেন। মানে গুরুদেব মানুষ, মানে ওনার ভজন মানে ভাবাই যায় না। তো উনি আমাকে বললেন যে সঞ্জয় তুমি সঞ্জয় দা তুমি তোমার নাম যদি ঢুকিয়ে দাও এই ভজনের মধ্যে, তাহলে হয়তো মাতাজি তোমার এই ভজনটা শুনবে এবং সেটা মায়ের কানে যাবে। এটাই বলতে চাইছি, নিজের নাম নিয়ে যদি তুমি ভজনটা করো। তো আমি সেটাই ওনাকেই ফলো করে, মানে 20 বছর আগে বলেছিলেন, তখন আমি মিউজিক ছাড়াই গান করতাম, কেননা ক্যারিওকে তখন ছিল না। আমরা সুরের ওপরে গান করে রেকর্ড করে এখানে আনতে পারতাম না। এখন হয়তো সবকিছু এসে গেছে। যাই হোক দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আমি যেটা করতে চলেছি সেটা হলো একটা অভিজ্ঞতা, বেশ কিছু অভিজ্ঞতা, কিন্তু লেটেস্ট অভিজ্ঞতা। একটি ভদ্রলোক আমার কাছে প্রায় 1.5-2 মাস আগে আসে এবং বলে, লোকটা কিন্তু একেবারে খেটে খায়, মানে বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, লোকেদের ফিজিওথেরাপি করে। তার কাছে টোটাল পুঁজি ছিল 3 লাখ টাকা। সে সুদের লোভে একজনকে পুরো টাকাটা দিয়ে দেয়। 1 বছর মানে হয়ে গেল, সে নিজের টাকা তো দূরের কথা, সে সুদ পর্যন্ত পায়নি। তারপর সে আমার কাছে ছুটে আসে। আমি ওর ছকটা দেখলাম এবং আমি বললাম যে ভাই, তুমি যদি এই কাজটা যদি তুমি করো, আমি যেটা যে প্রতিকারটা তোমাকে একটা ছোট্ট দিচ্ছি, সেটা যদি তুমি করো, তাহলে তোমার কিন্তু এই পুরো টাকাটা কিন্তু উদ্ধার হতে পারে। কিন্তু শনি তো খেপে খেপে দেবে, কাঁদিয়ে কাঁদিয়ে দেবে, রুলা কে দেगा। সে বেচারা প্রতিকার করলো বলে, যেখানে আমার 3 লাখ টাকা গেছে, সঞ্জয় দাকেও কিছু দিয়ে দিই, যাতে সঞ্জয় দা কিছু করে দেয়। জানি না, আমিও কিছু একটা করলাম। তো লাস্ট ফয়সলা 2 মাস আগে হলো যে যার কাছে যাকে ও টাকা দিয়েছিল, সে রাজি হয়েছে ক্লাবের সামনে, পার্টির সামনে, যে আমি মাসে 5,000 টাকা করে দেবো। 5,000 টাকা করে মানে প্রায় 6 বছর লেগে যাবে। কিন্তু আমি ওকে বললাম, এখন 2 মাস কিন্তু সে ইনস্টলমেন্ট ঠিক পেয়েছে।
তো এইভাবেই পাবে ভাই, কিন্তু টাকা পাবে তুমি। আমি সুদের কথা জানি না তুমি পাবে কি নয়, কিন্তু তুমি তোমার মূল টাকাটা তোমার বাড়িতে আসবে, সে আজ হোক, 2 বছর পরে হোক, 4 বছর পরে হোক, 6 বছর পরে। কিন্তু উটকো অশান্তি। আরে ভাই, ব্যাংক রয়েছে, সরকারি ব্যাংক, পোস্ট অফিস রয়েছে, আপনি কেন বেশি লোভ করতে গেলেন? আর তোমার কি ওই 3 লাখ টাকা ব্যাংকে পড়েছিল যে কামড়াচ্ছিল তোমাকে? আজকে সেই 3 লাখ টাকা তোমার কাছে থাকলে তোমার কত মনের একটা আরাম বলো তো, একটা মনের একটা শান্তি, তৃপ্তি। কিন্তু তোমার কি যে হলো? আরে এত বড় সুদ দিয়ে কেউ তোমাকে টাকা দেবে? সেও আজ এই যুগে যেখানে ব্যবসাদারদের অবস্থা একদমই কিন্তু ভালো নেই, মানুষের ভালো নেই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আয় সেইভাবে কিন্তু বাড়েনি, উটকো অশান্তি। মানুষ একটা ভালো চাকরি করত, মাইনে কম কিন্তু করত, হঠাৎ করে কোন একটা কোম্পানি থেকে সে একটা বিশাল একটা সুযোগ পেয়ে যায়, সে চলে গেছে। 8 মাস থেকে 9 মাস পরে সে আমার কাছে ছুটে আসে, সঞ্জয় আচ্ছা তোমার তো চাকরি নিয়ে এখন টানাটানি। বলে হ্যাঁ দাদা, কোম্পানির মালিক বলছে আমরা কোম্পানিটা তুলে দেবো, এত বড় কোম্পানি, মানে এই ডিপার্টমেন্টটাই আমরা বন্ধ করে দেবো, সেরকম একটা ব্যাপার। এর আগে তো তুমি চাকরি করছিলে। বলে হ্যাঁ দাদা, মাইনে কম ছিল কিন্তু শান্তি ছিল, এখন আমি কোথায় যাব বলুন? আমি কি আবার সেই কোম্পানিতে ফিরে যেতে পারি না? ভাই সেটা আমি জানি না ভাই, তুমি ফিরে যেতে পারো কি নয়, কিন্তু যাতে তুমি আর একটা চাকরি পেয়ে যাও তার হয়তো আমি একটা ব্যবস্থা করে দেবো, কেননা এই চাকরি তোমার থাকবে না। চিন্তা করো, উটকো অশান্তি জীবনের ডাকা। আরে সে একটা কিছু তো অ্যানালাইজ, চিন্তা ভাবনা তো করবে রে বাবা। একটা ইংলিশে কাহাবত আছে, লুক বিফোর ইউ লিপ। একটু দেখো কি ব্যাপার। হঠাৎ করে সে এত বড় চাকরি তোমাকে দিয়ে দিল, আরে তার মধ্যে কিন্তু একটা কিন্তু পর্যন্ত তো থাকতে পারে। আরে এখানে তো দিব্যি তুমি আছো কয়েক বছর ধরে, সময় মতো মাইনে পাচ্ছ, তোমার সংসার চলছে, এইবার নে ভাই। সেই লোকটা তাকে বলে দিয়েছে আমি 3 মাসে তোমার স্যালারি দিয়ে দেবো, ভাই তুমি যাও বাড়ি, হয়ে গেছে। 3 মাস পরে সঞ্জয় দা কি হবে? এতে কিচ্ছু হবে না, তুমি এসছো যখন একটা ব্যবস্থা করা হবে। উটকো অশান্তি। কিভাবে মানুষ গ্রহের ফেরে সে কিন্তু জড়িয়ে যায়। ছেলের বিয়ে দিলাম, ওরে তারপর যা উৎপাত, সেই ব্যাপারে আমি এখন ঢুকছি না। আচ্ছা আপনারা কিছু একটা তো দেখে ঢুকলেন, কিন্তু বলবেন সঞ্জয় দা আমরা বুঝতে পারিনি। ভদ্রলোক ভদ্রলোক ভদ্র বলে আমরা বুঝতে পারলাম না সঞ্জয় দা। আর প্রকৃত ভদ্রলোক তারা বলো, বলুন আমরা দাদা এই ব্যাপারে, আমরা এই জায়গায় এসে আমরা ফেসে গেছি, আমাদের কোনো আবদার ছিল না, কিচ্ছু না, আমরা জাস্ট একটা সাধারণ একটা সিম্পল মেয়ে চেয়েছিলাম। আরে ভাই ছানবিন করনি কেন? আরে ছানবিন করার তো অনেক জায়গায় অনেক ভঙ্গি আছে। আপনি একটা জ্যোতিষের কাছে গিয়েও আপনি দেখাতে পারেন যে আমার ছেলের বিয়ে আমি দিচ্ছি, ওর বিবাহিত জীবন কেমন যাবে, বা মেয়ের ছক, জটক বিচার, আরে অনেক কিছু আছে ভাই, অনেকরা আছে যারা মেনে চলে। লোকেদের কথায় ব্যবসাতে নেমে পড়ে, পয়সা ঢেলে দেয়, ঋণে জর্জরিত হয়ে যায়। আরে তোমার বিজনেসের আইডিয়া নেই, তার সেই জাতীয় বিজনেসের আইডিয়া নেই, তুমি কারোর কথার ওপর এসে বন্ধুই হোক
আর তোমার কোনো আত্মীয়ই হোক, সে শালা হোক, জামাই বাবু হোক, যাই হোক, কিছু মনে করবেন না। তুমি তার কথায় তুমি টাকা ঢেলে দিলে ব্যবসায়, যে ব্যবসার তোমার কোনো মানে আক্কেল নেই যেটাকে বলে। এবার নে ভাই, টাকাও গেল আর তো সম্পর্কটাও গেল। এবার এইবার বল কি করে ফিরে দাঁড়াবি, এবার বল। बोलते उठको अशांति, एक कहावत ही है, जहां होता है प्यार वहां मत करो व्यापार, और जहां होता है व्यापार वहां मत करो प्यार। बहुत बड़ा बात है भाई। তুমি বন্ধুর সঙ্গে, তুমি আত্মীয়দের সঙ্গে তুমি ব্যবসায় নেমেছো, আরে ও তো প্যার কা রিশতা है, ওখানে ব্যাপার না করো। আর যেখানে ব্যাপার আছে ওখানে খুব বেশি মেলামেশার কোনো প্রয়োজন নেই। কাজের সূত্রে ঠিক আছে, कहावत है। प्यार मान लिया भैया अंधा है, अच्छे अच्छे लोग अंधे हो जाते हैं। मगर কোনো এক ব্যাপারে যদি সবাই তোমাকে বলছে না ভাই এটা তুই করিস না, যদি সবাই বলছে, তাহলে সেই কথাকে গুরুত্ব দেওয়া উচিত এবং আমার হিসেবে কিছুটা মেনে নেওয়া উচিত। क्यों? क्योंकि ये भी एक कहावत है कि दुनिया की आवाज जो है वो खुदा की आवाज है। যখন সবাই, खुदा को तो किसी ने देखा नहीं, সবাই যখন একটা কথা বলছে, তোকে নিষেধ করছে যে ভাই এটা করিস না, এটা তুই আঘাত পেতে বাধ্য, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু একটা ব্যাপার আছে তো, যেটা একটা থার্ড পার্সন দেখতে পারে, সে একটা প্রেমিক বা প্রেমিকা সেই মুহূর্তে দেখতে পারে না, যেহেতু প্রেম অন্ধ। तो कोई अगर आपको भैया बोल रहा है, 10 आदमी आपको बोल रहे हैं भैया करिस ना, সেখানে একটু চিন্তা ভাবনা করা উচিত যে কেন সবাই আমাকে বলছে। দুনিয়া কি আওয়াজ जो है खुदा की आवाज है, ভগবানই ওদেরকে বলাচ্ছে। আর পরে যখন যখন অঘটনটা ঘটে যায় তখন তো আর বলবেনই না। প্রেমিক প্রেমিকাদের যখন মন ভেঙে যায় তখন কি যে তাদের জীবনে, তাদের মনে, বাপরে বাপ, সেটা আমি দেখেছি। भैया सोच समझ के उठको अशांति डेको ना। এমনিতেই জীবন অনেক সমস্যা আছে প্রত্যেক মানুষের, জোর জবরদস্তি কিছু ডাকতে যেও না প্লিজ। বাড়ি কিনবেন চিন্তা ভাবনা করে দেখবেন সে কি ধরনের প্রমোটার, কে আছে, বাড়ি কিনবো কি কিনবো না। লোকেরা এসে বলে দাদা পরে জানতে পারলাম এই বাড়ির কোনো রেস্টই হবে না। একটা ছোট কথা, অনেক ধরনের এই ধরনের গল্প আমার কাছে চলে আসে। টাকা দিয়ে রেখেছে, বাড়িটা কমপ্লিট হয়নি। প্রমোটার টাকা দিয়েছে, ভাই ঠিক আছে এখানে আমি বিল্ডিং করবো, একটা কনস্ট্রাকশন করব, সে দিনের পর দিন ঝোলাচ্ছে। মানুষ একটা আশায় বেচারা বসে আছে, দাদা আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আমি থাকতে পারছি না, যার জন্য আমি এই সিদ্ধান্তটা নিলাম। सोच समझ के চিন্তা ভাবনা করতে সময় লাগে না, খুব বেশি সময় নষ্ট হবে না। মানুষ 3টে গুরুজনকে জিজ্ঞেস করতে পারে কি আছে, দাদা আপনি বলুন, আপনি বললে তাহলে করবো। আমাকে কত লোক এসে বলে, তারা কেন আসে, তারা কি সবাই পাগল তো নয়,
মোটর সাইকেল কিনবে, একটা গাড়ি কিনবে, তা এসে জিজ্ঞেস করে দাদা ঠিক আছে তো, কিনলে কোনো খোঁজ আছে না? মানে যদি দেখি না, যদি দেখছি ভাই ছকের মধ্যে একটা ফাড়া আছে, ঠিক আছে ভাই তুমি চালাও, ঠিক আছে, কিন্তু একটা রক্ষা কবচ নিয়ে চলো ভাই। হাতে ছাতা থাকলে তুমি বাঁচবে ভাই, তুমি বাঁচতে পারো। লোভ, বোকামি, অজ্ঞানতা, আমি বলছি না যে সবাই মানুষ গ্রহ তাকে করে দেয়, গ্রহ। এটা তো চোখের দেখার কথা। একটা টাইম ছিল সঞ্জয় দা, মাটিতে হাত দিলে সোনা হতো, আজকে সোনায় হাত দিচ্ছি মাটি বেরোচ্ছে। আমি শুনেছি, কতবার আমরা শুনি লোকটা, বাবা এই লোকটাকে কেউ নড়াতেই পারবে না, আজকে সে কোথায়, তার নাম নিশান নেই। কত নেতা অভিনেতা অনেক আছে, সময়, আচ্ছা সময় ভালো তাহলে আর সে যতই যা বলুক, इंसान नहीं चलता है भैया, उसका टाइम चलता है, এটা মানতেই হবে, সবাইকে মানতে হবে। তাহলে ভাই যদি নিজের কপাল সবাই যদি তৈরি করতে পারতো, তাহলে আর কারো সমস্যা থাকতো না, সবাই কোটিপতি হতো, ধনী হতো, সবাই সবাই। ওই লোক ওই টিমে কিন্তু ক্রিকেট খেলছে, তার বছরে রোজগার 200 কোটি, আর সেই প্লেয়ার সেই টিমেই কিন্তু খেলছে, তার বছরে রোজগার কি 50 লাখ টাকা। কোথায় 200 কোটি, কোথায় 50 লাখ? সেও 20 বছর ক্রিকেট খেলেছে, সেও 20 বছর ক্রিকেট খেলেছে, মানে কথার মতো কথা। অনেক ভাই, राजा महाराजा डूब जाता है भैया, राजा महाराजा का रियासत जो है वो बिक जाता है। আমরা কি, আমরা কিছুই না, এটাই বাস লক্ষ্য করা দরকার যে ভাই আমার সময় যাতে একটু জাস্ট একটু সচ্ছল ভাবে যাতে আমার জীবনটা চলতে পারে, এটা 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 আমার কথা। আমি জানি না কার কি কথা ভাই। কেউ যদি মনে করে না দরকার পড়লে আমি রাস্তার উপরে শুয়ে পড়বো, না খেয়ে থাকবো, আমি কিন্তু বড়, সে আমি জানি না, সেই সব গল্প আমার আমার জানা নেই, আমি জানি না, আমি দেখিনি, কেন আমি কি করে বলবো? একটা সচ্ছল জীবন, আপনি যে কোনো লাইনে থাকতে পারেন, যে কোনো ফিল্ডে থাক, যে কোনো ভাবে থাকতে পারেন। আপনি একটা হাউস ওয়াইফও হতে পারেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, কোনো ব্যাপার না। অতি বাড়াবাড়ি ভালো নয়, অতি আত্মবিশ্বাস ভালো, সেই লোকটা কিন্তু ঠেকায় পড়ে, হ্যাঁ কিচ্ছু হবে না, দেখা যাক, বলে না ভাই, যেটা ঈশ্বর করবে সেটাই ভালো, সেটাই আমি মাথা পেতে নেব, এবং নিজেকে যত পারবো নিজেকে ভালো রাখবো, বাকি উপরওয়ালার মর্জি, বাকি গ্রহের মর্জি। গ্রহের সঙ্গে তো পাঞ্জা কেউ লড়তে পারবে না। হ্যাঁ, এই শাস্ত্র আপনাকে সেই গ্রহগুলোকে, আপনার মিত্র গ্রহগুলোকে প্রসন্ন করে রাখতে পারে, প্রসন্ন করতে পারে আপনার জন্য, যাতে তাদের নজর দৃষ্টি যাতে আপনাদের ওপরে, আপনাদের জীবনের ওপরে, আপনাদের পরিবারের ওপরে যাতে সুষ্ঠু থাকে। আসুন দর্শক বন্ধু কথা বলি। কেন উটকো অশান্তি ভাই? मैं तो बोल रहा हूं, मैं अपनी बात बोलूं,
मेरे को अगर कोई गाली भी मान लो दे दे, আমি চুপচাপ মুখ টান করে চলে যাব। आप हमको कायर हो कुछ भी बोली, अरे कोई गाली देगा उसको मैं गाली देगा, तब तार ওর আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? দিক না ভাই, আমাকে কেউ কিছু বললে আমার আজ পর্যন্ত কিছু আসা যায়। স্বাভাবিক 100-র মধ্যে 100 জন তো সঞ্জয়দাকে হয়তো ভালোবাসে না, হয়তো 2-4 জন নাও বাসতে পারে, তাদের অনেক অভিযোগ থাকতে পারে, ভোগ। আমি তাদের কথা শুনবই বা কেন? আমি মাথা ঘামাবো না সেখানে। তাদের মানুষ কথা, গুড লাক, আপনি ভালো থাকুন ভাই, আমি তর্কে যাব না। কেন? আমি উটকো অশান্তি চাই না, আমি চাই না। লোকেরা শান্তি 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 বলে, আরে ভাই শান্তি ইজ আ চয়েস, ইটস আ প্র্যাকটিস, ইটস আ ওয়ে অফ লাইফ। মানে আপনাকে কোনোভাবে আপনাকে সেই জায়গাটা আপনাকে তৈরি করে নিতে হবে যদি আপনি জীবনে শান্তিতে বাঁচতে চান। বাকি আমি কোনো ব্যাপারে যাচ্ছি না, মনের শান্তির থেকে বড় সম্পদ নেই দাদা, একদমই নেই। ফোন পাঠা বাবু। জয় মাতা দি। কে বলছো এবং কোথা থেকে বলছো? হাওড়া থেকে বলছিলাম। কি নাম? হাওড়া থেকে বলছিলাম, মৌ নস্কর। মৌ, ঠিক আছে মৌ, তুমি নিজের সম্বন্ধে জানবে বাবু? না, আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নাম কি বাবু? প্রীতম ঠাকুর। প্রীতমের জন্ম তারিখ যদি বলো বাবু। 9/2/2003। সময় যদি বলো। রাত 12:45। রাত 12:45। জন্মস্থান কোথায়? হাওড়া? হাওড়া। আচ্ছা, ভাইয়ের বৃশ্চিক লগ্ন এবং 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 তার মেষ রাশি। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। ছেলের বয়স 2003, প্রায় 20 বছর হতে চলেছে। ছেলের লেখাপড়া কি খুব একটা মনের মতো আশামূলক হচ্ছে নাকি? পড়াশোনা করছে, মোটামুটি পড়াশোনা ঠিক আছে। এখন কোন ক্লাসে পড়ছে? মানে ফার্স্ট ইয়ারে পড়ছে এখন? হ্যাঁ, এই গ্রাজুয়েশন কমপ্লিট হবে, এখনো হয়নি। ও কি সায়েন্স নিয়ে পড়ছে? না না, সায়েন্স নিয়ে পড়েনি। ঠিক বললাম তো? হ্যাঁ। বলো কি জানতে চাইছো? ও মানে এখন কারোর কথা শুনছে না, খুব বাজে ব্যবহার করছে, সেই কারণেই ফোন করেছি। এরকম মানে করছে কেন বুঝতে পারছি না। ও শুনবে না, এরপর আরো অবাধ্য হয়ে যাবে, আরো জেদি হয়ে যাবে, আরো মেজাজি হয়ে যাবে, সঙ্গটাও খারাপ হয়ে যাবে এরপর। আমার ভয় করছে কোনো ঝুট ঝামেলায় যাতে না জড়িয়ে যায় এরপর। বলছি ও যে রিলেশনশিপে জড়িয়ে আছে, মানে কি ভালো হবে? কি জিনিস? একজনের সাথে রিলেশনে আছে। রিলেশনে আছে? হ্যাঁ। না, সেই মেয়েটা ঠিক আছে, কিন্তু এটা ভালো। সেই মেয়েটা নিয়ে আমি কোনো 1 মিনিট দাঁড়াও না, আমি কোনো গন্ডগোল দেখছি না সেই জায়গায়। মেয়েটা কিন্তু ভালো, যেটুকুনি দোষ এই ছেলেটার মধ্যেই আমি দেখছি, কিন্তু মেয়েটা ভালো। ঠিক আছে। তো ও কি এমনি এমনি এইগুলো করছে? না না, গ্রহগুলো করাচ্ছে। ছেলেকে একটা কাজ করো, কিছু না করলেও অন্তত একটা মুক্ত ডান হাতে পড়িয়ে দাও। ও তো কিছু পড়বে না, ওটাই তো সমস্যা।
তাহলে অন্য ব্যাপার, অন্যভাবে কাজটা করাতে হবে। কোনো একটা জ্যোতিষের কাছে গিয়ে তাহলে সেইভাবে কাজটা করাতে হবে। বাড়িতে ঠাকুর আসনে কিছু রেখে চন্দ্রের ওপর একটা জোর দিতে হবে, যাতে ওর মাথা ঠান্ডা থাকে এক, মনটা স্থির থাকে দুই, এবং চিন্তা ভাবনা যাতে সঠিক থাকে এটাও বলে দিচ্ছি। কেন ছেলে ভুল ডিসিশন পর্যন্ত নিতে পারে জীবনে, দিশাহারা হয়ে যেতে পারে, বিভ্রান্ত হতে পারে। ঠিক আছে। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, অঞ্জলি মন্ডল। অঞ্জলি, কার সম্বন্ধে জানবে? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো। ভাইয়ের নাম বলো। ভাইয়ের নাম প্রণেশ মন্ডল। ওর জন্ম তারিখ বলো। 21/3/2000। সময় যদি বলো। ভোর 4:30। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ, হ্যাঁ। আচ্ছা। কুম্ভ লগ্ন এবং কন্যা রাশি, কুম্ভ লগ্ন কন্যা রাশি। আমার যেন মন বলছে কিছু লেখাপড়া ছেলে করেছে নিশ্চয়ই। হ্যাঁ, ও বিএ 3rd ইয়ারে পড়ছে। হ্যাঁ ঠিক আছে, ওটা কমপ্লিট অবশ্যই হবে, ওটা কমপ্লিট অবশ্যই হবে। এবং তারপরেও যদি শিক্ষা অর্জন করতে চায় সেটাও কিন্তু সম্ভব। এবং এর পরবর্তীকালে যদিও কোনো জাতীয় সরকারি চাকরির জন্য চেষ্টা করলে সেই জায়গাতেও ছেলে সফল হবে। ও, হ্যাঁ, হ্যাঁ। আর মানে কতদিন সরকারি চাকরির যোগ আছে, তাই তো? 100 বার, ম্যাক্সিমাম 3 বছর লাগতে পারে। 3 বছরের মধ্যে আশা করি যদিও পরীক্ষা দেয় তাহলে সেই পরীক্ষাগুলো ক্র্যাক করবে সে। আর বলছি বিয়ের ব্যাপারে। 1 মিনিট দাঁড়াও। আমার মনে হচ্ছে লাভ ম্যারেজই হবে ছেলেটার। এবং একটা ভালো খবর যে বিয়েটাও ভালো হবে এবং দাম্পত্য জীবনও সুখময়। ওর এমনি কোনো ভালো আছে, খারাপ নয়, ছকটা ভালো, তোমরা নিজে দেখতে পাচ্ছ। ছেলে কিন্তু তোমার ভাই কিন্তু ভালো ভালো লোক, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, ও খুব ভালো মনের মানুষ। বাস 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 বাস, দেখো আমি জানি না, আমি বললাম না, একদম চিন্তা করো না ছেলেকে নিয়ে, ঠাকুরের কৃপাও আছে ছেলের ওপরে। বলছি ওর কোনো দোষ টোষ নেই তো? সে দোষ একটাই আছে যে ওর শরীর স্বাস্থ্য নিয়ে একটু গন্ডগোল এবং একটা ফাড়া আছে, ছোট্ট একটা ফাড়া আছে, বাস এইটুকুনি। এই জায়গাগুলো যদি ওর শারীরিক গার্ড এবং এই যে ফাড়ার গার্ড যদি একটা দিয়ে দিতে পারলে আর কিছুই লাগবে না। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। সঞ্জয় দাকে সবাই জানে, কোথায় কোথায় পাওয়া যায়। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে নিজস্ব চেম্বারে পাওয়া যায়। সপ্তাহে 7 দিনই কোনো না কোনো চেম্বারে পাওয়া যায়। স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারগুলি আছে চাইলে টুকে নিতে পারেন যদি চান, আর প্রয়োজন হলে আসতেও পারেন যদি চান। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, আমার ছেলে সম্পর্কে একটু জানবো। ছেলে যদি নাম বলেন। ছেলের নাম দেবাদিত্য দে। আচ্ছা, দেবাদিত্য। দেবাদিত্য। জন্ম তারিখ কি? জন্ম তারিখ 1990, 24শে ফেব্রুয়ারি। আচ্ছা, 24। এক মিনিট 24শে ফেব্রুয়ারি 1990। ভোর কটায়? ভোর 3:20। আচ্ছা, জন্মস্থান কোথায়? বীরভূমে জন্ম। আচ্ছা, বীরভূম। আচ্ছা,
বয়স এখন 34 বছর বয়স, 34 বছর বয়স। ছেলের জীবনে তেমন কোনো সময় এসছিল যেখানে ওকে বাড়ি থেকে দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে? থাকতে আগে পড়াশোনা করতো বাইরে। বাইরে পড়াশোনা করতো, ঠিক আছে। হ্যাঁ। আমার মনে হয় না আজকে ডেটে ছেলে কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত। না, সরকারি চাকরি পাইনি। ব্যবসা, কি ব্যবসা করবে একটু বলুন, আর বিয়েটার সম্পর্কে একটু বলুন। বিয়ে হবে কিন্তু এই বছর, এই ইংরেজি বছরে হবে না, সামনে বছরে হবে। সামনে বছর মানে 25? হ্যাঁ, 2025-এ বিয়ে হবে, তার আগে বিয়ে হবে না, কোনো চান্সই নেই। আর দ্বিতীয় কথা হলো যে আর কিসের ব্যবসা করলে একটু উন্নতি হবে দেখুন। কিসের ব্যবসা করলে, দাঁড়ান একটু। আপনাদের কোনো পৈতৃক ব্যবসা আছে? হ্যাঁ আছে বাবা। তো সেটার উপরে যদি ধ্যান দিলে আমার তো মনে হয় সেটাই ভালো হবে দিদি, কিছু মনে করবেন না। হ্যাঁ 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 সেটার উপরেই জোর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওটার উপরে জোর দিলে ছেলে সফল হবে। নতুন কোনো ব্যবসাতে নামলে, পয়সা ঢাললে সেই জায়গায় রিটার্ন পাবে না, কিন্তু বলে দিলাম। হ্যাঁ। আর এই বিয়ের ব্যাপারে কি মাঙ্গলিক আছে? মাঙ্গলিক আছে, সেই জায়গাটা যদি একটা যদি মাঙ্গলিক পাত্রী যদি পেয়ে যান তাহলে তো কোনো ভয় নেই, কিন্তু যদি না পান তাহলে ওর ব্রহ্মদোষের যে কুপ্রভাবগুলো তার স্ত্রীর ওপরে যাতে না পড়ে তার একটা ছোট্ট ব্যবস্থা পরবর্তীকালে করিয়ে নেবেন। কিভাবে করবো সেটা একটু বলুন তাহলে। না, কিভাবে করব সেটা তো আমি এখন টিভি পর্দায় বলতে পারবো না দিদি। আপনাকে একটা ভালো আসবেন তাহলে আপনার কাছে যদি গিয়ে করতে হয়। হ্যাঁ, সেটা আপনি যোগাযোগও করতে পারেন, ডাইরেক্ট যোগাযোগও করতে পারেন। ফোনের ওপরে আপনাদের বীরভূম জেলা পর্যন্ত সেই সামগ্রীও পাঠিয়ে দেবো। কেননা ছেলে কিন্তু কড়া মাঙ্গলিক, ও লগ্নে মঙ্গল বসে আছে এবং চন্দ্র থেকেও দ্বাদশ, অর্থাৎ ডবল মাঙ্গলিক, যার জন্য ছেলের বিয়েও 34 বছর হয়ে গেল। এটা কিন্তু একটা অস্বাভাবিক বয়স, হ্যাঁ কি না? না, বিয়ে হবে, বিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। আমি বললাম 24-এ হবে না, 25-এ হবে। 25-এ ঠিক আছে। জাতের মেয়ে পাবো নাকি অন্য মেয়ে হবে? হ্যাঁ বলুন। জাতের মেয়ে পাওয়া যাবে? না, সরকারি চাকরি কোনো যোগ নেই, কোনো চান্স নেই। কেননা অনেকবার চেষ্টা করেছে, এক থেকে অধিকবার, কিন্তু কোনোদিনই হয়নি। হ্যাঁ হ্যাঁ, অনেক চেষ্টা করেছে। না না, কোনো চান্স নেই। আমার মন বলছে পৈতৃক ব্যবসা। না, আমি কি করে জানি যে পৈতৃক ব্যবসা আছে? আমি তো জানি না সেটা। ঘড়ির কাঁটা বলছে তাহলে আর ফোন দিও না। তো সঞ্জয়দাকে উত্তর কলকাতা দমদম স্টেশনের কাছে হনুমান মন্দিরের পাশে সপ্তাহে 2 দিন, মঙ্গল শনি, দেশপ্রিয় পার্ক মোড়ে যেখানে বড় দুর্গা ঠাকুর পুজো হয়েছিল, সপ্তাহে 5 দিন ওখানেও পাওয়া যায়। আর পরিবহন অফিসের উল্টো দিকে হাওড়া স্টেশন থেকে যারা আসছে, হাওড়া থেকে এখন পাতাল রেলে মাত্র 56 সেকেন্ডে আপনি পৌঁছে যাবেন মহাকরণ স্টেশন, এবং সেই মহাকরণ স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পরিবহন অফিস, তার বিপরীত দিকে সঞ্জয়দার চেম্বার। সপ্তাহে 4 দিন ওখানে বসে, যদি ইচ্ছে থাকে ফোন করে জেনে নিতে পারেন। আমি জাস্ট পাতাল রেলটা হয়েছে বলে বললাম, আগে ছিল না, লোকেদের বাসে আসতে হতো। এখন পাতাল রেলে 56 সেকেন্ডে আপনি আমার চেম্বারে থেকে 1 মিনিটের মাথায় নেমে যাবেন। তো যেটা বললাম অনুষ্ঠানে, আমরা চাই শান্তি, এবং উটকো অশান্তি থেকে বেশিরভাগ আমরা কিন্তু মুক্তি পেতে চাই। আর আমরা সেগুলো সত্যি আমরা চাই না, সেগুলো একদমই আমরা চাই না। আরে ভাই, জীবন শান্তি
शांति से कटे तो इससे बढ़ के और कुछ भी नहीं। तो जो भजन मैंने पहले गाया था उसका एक लाइन तो गाने दीजिए कम से कम। ओ शेरों वाली मैया दरबार है सजाया, कितनी हो तुम दयालु, माँ संजय को है भाया। ओ शेरों वाली मैया। जय माता दी। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি কিভাবে? জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে। সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিম বাংলার এমনই এক প্রতিষ্ঠান যেখানে মঙ্গলের এমন কোন জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির কাছে আমরা এক বাক্যে জেনে নিতে পারি তার নিজের মঙ্গল বাজারে।